আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার পাশে কে বসে আছেন। অবৈধ ইউনূস সরকারের আমলনামা নিয়ে যত কথাই বলি না কেন কম বলা হবে। এক একজন উপদেষ্টার দুর্নীতি এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার ভয়াবহ তৎপরতার খবর এতটাই বিস্ময়কর যে একথাই আপনাদের বিশ্বাস করতে হবে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলই হয়েছিল আসলে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য কিংবা বিদেশিদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। আজকে আমরা অবৈধ ইউনূস শাসনের অন্যতম কারিগর, প্রকাশ্য এবং নেপথ্য শক্তি হিসেবে কাজ করা উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রকে নিয়ে আলাপ করব। এই মানুষটির রাজনৈতিক ইতিহাস শুরু হয়েছিল জাসদের টিকিটে 1991 সালের নির্বাচনে, যেখানে মুন্সিগঞ্জ 1 আসনে তিনি পেয়েছিলেন মাত্র 249 ভোট। যে ব্যক্তি নিজ ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, সেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে জাতিকে নির্দেশনা দিচ্ছিল। এবং 3 জন উপদেষ্টার কথা বলা হয় বা 4 জন উপদেষ্টার কথা বলা হয় যারা ইউনূসের চারদিকে ঘিরে রেখে ইউনূসকে দিয়ে বাংলাদেশকে একটা বিদেশি কারখানায় পরিণত করা হয়েছিল, যে বাংলাদেশের সকল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া। এবং শুধু তাই নয়, এই আদিলুর রহমান শুভ্র এমন ব্যক্তি, সে মনে করে যে বাংলাদেশে তালেবান শাসন প্রয়োজন এবং তাদের এই উত্থানের পথটি, বিশেষ করে আদিলুর রহমান শুভ্রর এই উত্থানের পথটি দেশ বিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার এবং বিদেশি তালেবানি এজেন্ডার সঙ্গে গভীরভাবে জড়িত। আদিলুর রহমানের প্রথম এবং প্রধান পরিচয়, তিনি তথাকথিত মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক। কিন্তু এই মানবাধিকারের আড়ালে তার আসল পরিচয় হলো তিনি একজন পেশাদার মানবাধিকার ব্যবসায়ী। তার অধিকার সংস্থাটি বিদেশি দাতা সংস্থার টাকায় চলা একটি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য দেশি বিদেশি তহবিল থেকে নিজের আখের গোছানো। বাংলাদেশের এনজিওগুলোর একটি বড় অংশের মতোই অধিকার এবং দাতা সংস্থার টাকা পেয়ে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবকে এমপ্লয়ি দেখিয়ে টাকা ভোগ করার প্রক্রিয়ায় নিয়োজিত এই আদিলুর রহমান শুভ্র এবং তার প্রতিষ্ঠান। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণা দেওয়ায় আদিলুর রহমান সহ অনেক এনজিও কর্ণধারদের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ উন্নয়নশীল দেশে উন্নতি হয়ে যায় বা উন্নয়নশীল দেশে যদি বাংলাদেশ পরিণত হয়, তাহলে এই দেশি এনজিওগুলোতে বিদেশি অনুদান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই আশঙ্কায় তাদেরকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা বা নীল নকশা বাস্তবায়নে উদ্বুদ্ধ করে এবং তারা বিপুল পরিমাণে বিদেশি অর্থ নিয়ে, অস্ত্র নিয়ে, প্রশিক্ষণ দিয়ে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে, যারা 5ই আগস্ট বাংলাদেশে ক্ষমতা দখল করে। এবং তার আগে আদিলুর রহমান শুভ্রদের ভূমিকার কথা আপনাদের মনে রাখতে হবে, যে এই আদিলুর রহমান শুভ্রের সবচেয়ে কুখ্যাত অধ্যায় হলো 2013 সালের শাপলা চত্বরের ঘটনা। হেফাজত ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে তিনি যে বিভ্রান্তি এবং মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন, তা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার পাশাপাশি সেই সময়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছিল এবং সেই সরকারকে ইসলামিস্টদের বিরুদ্ধে, ইসলামিস্টরা তাদের সেই সরকারের উপর খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এটি ছিল সুপরিকল্পিত একটি অপচেষ্টা। তার সংস্থা অধিকার দাবি করেছিল যে শাপলা চত্বরে 61 জন নিহত হয়েছে। এই দাবির পক্ষে তারা কখনো কোনো বিশ্বাসযোগ্য তালিকা উপস্থাপন করেনি। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে যে এই তালিকার 34 জনের বিষয়ে তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এমনকি যাদের নাম তালিকায় ছিল, তাদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থায় আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছিল। 1 দশকের বিচারিক লড়াই শেষে 2023 সালের সেপ্টেম্বরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান এবং তার সহযোগী নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেয়। এই রায় প্রমাণ করেছিল যে আদিলুর রহমান কতটা সুসংগঠিতভাবে রাষ্ট্রবিরোধী মিথ্যাচারে লিপ্ত ছিলেন। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে, যখন অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে উপদেষ্টা মণ্ডলী গঠন করেন, তখন তিনিও শপথ নেন। তার সকল পূর্ববর্তী অপরাধ এবং অভিযোগ মুছে ফেলা হয়, হাইকোর্ট তাকে মুক্তি দেয়। তাকে দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই নিয়োগই প্রমাণ করে যে ইউনূস সরকারটি আসলে দেশবিরোধী চক্রের একটি প্রজেক্ট, যেখানে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা পুরস্কৃত হয়েছিলেন তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রমূলক কাজের জন্য। তিনি কেবল একজন উপদেষ্টা হননি,
তিনি সেই চক্রের সক্রিয় সদস্য যারা বাংলাদেশকে আন্তর্জাতিক এনজিও ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চেয়েছিল। তার ব্যক্তিগত দুর্নীতির নজিরও কম নয়। তার বাড়িতে যাওয়ার 12 ফুট চওড়া রাস্তাকে 18 ফুট চওড়া বানানোর অনৈতিক কাজ থেকে শুরু করে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মতো বিদেশি সংস্থার কাছ থেকে টাকা নিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বিদ্যমান। আরো কি কি ঘটনা তিনি ঘটিয়েছেন আমরা জানি না, বরং আমরা একটি ফোন কল ভাইরাল হতে দেখি যেখানে 5ই অগাস্টের আগে তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণে বিদেশি অর্থ এসেছে এবং যা আসলে কোথা থেকে এসেছে, কেন এসেছে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। দুর্নীতি দমন কমিশন এই ধরনের অভিযোগের তো কোনো তদন্তও করবে না, দেখবেও না, কারণ ক্ষমতায় যারা ছিল ইউনূস সরকার এবং যারা এখন আছে তারা এদেরই যোগ সাজসে ক্ষমতায় বসতে পেরেছে। আদিলুর রহমানের রাজনৈতিক ভ্রমণও খুব চমকপ্রদ। তিনি জাসদের টিকিটে নির্বাচনে লড়েছিলেন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। আবার 1/11-র পর বাধ্যতামূলক পদত্যাগের ভয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। আইন বিভাগে পড়ার সময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রদের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করার জন্য সমালোচিত হয়েছিলেন। এই সকল অন্ধকার অতীত থাকা সত্ত্বেও তিনি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই পদে আসীন হয়েছিলেন এবং তিনি একটি কিচেন ক্যাবিনেটের অংশ ছিলেন বলে মানব জমিন তো বিখ্যাত সেই রিপোর্ট করেই ছিল। এবং এই কিচেন ক্যাবিনেট বাংলাদেশে মব সন্ত্রাস থেকে শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন বানচাল করা, হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে বলে আজকে প্রমাণ বেরোচ্ছে। এটা বাংলাদেশেই সম্ভব কারণ এই রাষ্ট্রটি নিজে একটি অবৈধ এবং অনৈতিক চক্রের হাতে চলে গিয়েছিল। ইউনূস সরকারের উপদেষ্টা হিসাবে আদিলুর রহমান শুভ্র যে ভূমিকা পালন করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী। তিনি এবং তার সহযোগী এনজিও কর্ণধারদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে চিরতরে বিদেশি অনুদানের উপর নির্ভরশীল একটি দাতা সংস্থার কলোনি বানানো। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা, বিশেষ করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উত্তরণের সম্ভাবনা তাদের এই ব্যবসায়িক মডেলের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই তারা জুলাই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটি পুতুল সরকার হিসাবে কাজ শুরু করে। আদিলুর রহমান এই পুতুল সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার কাজ ছিল দেশের শিল্প এবং গৃহায়ন খাতকে এমনভাবে পরিচালনা করা যাতে তা বিদেশি এনজিও এবং তারা তাদের স্থানীয় দালালদের স্বার্থ রক্ষা করে। আপনারা ভুলে যাবেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আরো যেসব বিদেশি শক্তির সঙ্গে চুক্তি হয়েছিল সেই চুক্তির পেছনের কারিগর হিসেবে এই আদিলুর রহমান শুভ্র কাজ করেছে এবং তার সংস্থা এবং তিনি নিজে কত টাকা এই চুক্তিগুলো থেকে বানিয়েছেন আমরা জানি না। বাংলাদেশের সিমেন্ট শিল্প ধ্বংস হয়ে যাবে মনে হচ্ছে, কারণ হচ্ছে আমেরিকা এখন তদন্ত করছে যে বাংলাদেশে নাকি অতিরিক্ত সিমেন্ট তৈরি করায় আমেরিকান সিমেন্টের দাম কমে যাচ্ছে। আপনি ভাবুন একবার। অবৈধ ইউনূস সরকারের আমলনামা এবং আদিলুর রহমান শুভ্রের কার্যক্রম বিশ্লেষণ করলে কথা স্পষ্ট হয় যে বাংলাদেশ একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিল। যারা এক সময় মাত্র 249 ভোট পেয়ে জনপ্রতিনিধিত্বের যোগ্যতা প্রমাণ করতে পারেনি তারাই রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রকে কিভাবে চালাতে হবে। তারাই আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় এবং সবচেয়ে বড় এবং পূর্ণ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে একটি নির্বাচন করে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। আদিলুর রহমান শুভ্র কেবল একজন ব্যক্তি নন, একটি চক্র এবং এই চক্রের হোতা। তিনি সেই ব্যবস্থার প্রতীক যেখানে মানবাধিকার, সুশীল সমাজ এবং এনজিওর মুখোশ পরে একদল লোক দেশটাকে লুটপাট করেছে। তার ব্যক্তিগত আচরণও প্রশ্নবিদ্ধ। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা বেআইনিভাবে প্রশস্ত করানোর মতো ছোট দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের বড় অর্থনৈতিক কার্যকলাপ, যে কথা আমরা বললাম যে সমস্ত শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া এবং বিদেশের সঙ্গে চুক্তি করা, সবকিছুতেই তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েও তিনি মানুষের মৌলিক অধিকার হরণের সাথে জড়িত থেকেছেন। বর্তমান পরিস্থিতিতে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা যে হুমকির মুখে রয়েছেন সেটি তাদের নিজেদেরই কর্মফল। বিমানবন্দরে নাকি তাকে হেনস্থা করা হয়েছে। হেনস্থা তো তিনি আরো হবেন। রাস্তায় নামুক না, রাস্তায় নামলেই হবেন। যারা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসেছিল, ক্ষমতা দখল করেছিল, তাদের টিকে থাকার ভিত্তি যে খুব দুর্বল সেটা প্রমাণিত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসই সেটা বুঝে দিয়েছেন।
তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা নিচ্ছেন জনরোষের শিকার হওয়ার আশঙ্কায়। কিন্তু আদিলুর রহমান শুভ্রদের তো তা নেই, সুতরাং তাকে তো আসলে জনগণের সামনে কখনো না কখনো আসতে হবে এবং তার ফল তিনি হাতে নাতে পাবেন। মানে এই আদিলুর রহমান শুভ্র আসলে বাংলাদেশের রাজনীতির একটি ব্যর্থ পরজীবী, যিনি এনজিও ব্যবসার আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। তার কার্যকলাপ প্রমাণ করে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল তা দেশের উন্নয়ন এবং অগ্রগতি রোধ করার জন্য পরিকল্পিত ছিল। বর্তমানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেশকে আবার অনুন্নত অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এখনো সেই চেষ্টাটাই করে যাচ্ছেন বাংলাদেশ যাতে এলডিসি থেকে উত্তরণ না ঘটে, বাংলাদেশ যাতে মানে গরিবই থেকে যায় এবং বিদেশি মানে লিল্লা খেয়ে বাংলাদেশের মানুষ যেন বেঁচে থাকে এবং বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার জন্য, বাংলাদেশে জঙ্গিবাদী রাষ্ট্র করার জন্য, রাষ্ট্রে পরিণত করার জন্য এই আদিলুর রহমান শুভ্র নিজে ফিটফাট কোটটাই পরে ঘুরবেন, কিন্তু বাংলাদেশের মানুষ যাতে টাকনোর উপর পায়জামা আর মানে পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে মানে জীবনযাপন করে এবং রাস্তায় নামে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করে, সেই কাজটি করে যাচ্ছেন। এদের বিচার হওয়া দরকার, চরম বিচার হওয়া দরকার, চরম শাস্তি হওয়া দরকার। আওয়ামী লীগের 15 বছরে যেমন সব হলে সব সাধারণ ছাত্রলীগ করেছে, এমনকি সাদিক কায়েম, সার্জিস আলমরাও ছাত্রলীগ করেছেন, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ করেছেন। বিএনপি জানে যে মাত্র ছাত্র দল সবগুলো হলে গিয়ে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে, সাথে সাথে সকল সাধারণ ছাত্ররা ছাত্র দল করা শুরু করবেন। আর 1 বছরের মেয়াদ শেষে আবারও যখন ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলো আসবে, এবার পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ছাত্রদল। বাংলাদেশের রাজনীতির একটা খুব সহজ সমীকরণ হচ্ছে এই যে আপনাকে যদি সরকারে টিকতে হয়, রাজধানীকে নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ রাজধানীর পতন ঘটিয়ে দিতে পারলেই কিন্তু সরকার পতন সময়ের ব্যাপার মাত্র। এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেই হবে এবং সে কারণেই বাংলাদেশে ঐতিহাসিকভাবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনেরই প্রভাব সর্বোচ্চ থেকেছে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন তখন এই পরিস্থিতিটা এমন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সেই একই প্রায় এলাকায় ঢাকার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতৃত্বে ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ডাকসুতে বিরাট জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেই ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে এবং সেখানেও ছাত্র শিবির বিপুল জয় পেয়েছে। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম সহ মানে মোট 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ছাত্র শিবিরের হাতে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ তিনি ছাত্রদলের কাছে তুলে দিতে না পারেন, বিশেষভাবে ছাত্রদল যদি ঢুকতেই না পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, তাহলে শেষ পর্যন্ত সরকারের পরিস্থিতিকে স্থিতিশীল করা মানে সরকারকে একটা নড়বড়ে অবস্থান থেকে একটা স্থিতিশীল শক্ত অবস্থানে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে অসম্ভব হবে। এই যে জামায়াতে ইসলামী অনেক হুমকি দিচ্ছে যে জুলাই সনদ না হলে, সংবিধান সংস্কার পরিষদ না হলে, এটা না হলে, ওটা না হলে, তাহলেই নাকি তারা এ সরকার ফেলে দেবে, সেই হুমকি দেওয়ার পরিস্থিতি থেকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে সরিয়ে আনতেও যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই প্রভাবশালী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের অবস্থান সুসংহত করা জরুরি, সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন এবং সে কারণেই তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হওয়ার পরপরই এক ঘোষণায় 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করেছেন। কোনো রাগঢাক করেন নাই, একেবারে বিএনপির রাজনীতির খাঁটি লোক বেছে নিয়ে তিনি উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। এর পাশাপাশি তিনি যেটা করেছেন
এমনকি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি ঘনিষ্ঠ শিক্ষক, বিএনপির আমলেরই উপাচার্য ছিলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক SM ফায়েজ, তাকেও সরিয়ে দিয়ে বিএনপি তারেক রহমান রাজনীতির ঘনিষ্ঠ, তারেক রহমানের ঘনিষ্ঠ একেবারে বিএনপির রাজনীতির খাঁটি অনুসারী একজন সাদা দলের শিক্ষককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পদেও নিয়োগ দিয়েছেন। কারণ তারেক রহমান আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেই শিক্ষকেরা বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিলেন SM ফায়েজের মতো, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের উত্থান এবং শিবিরের ক্ষমতা অধিষ্ঠিত করতে, পাকাপাকি করতে কাজ করেছেন, তাদের কাউকে বিশ্বাস করছেন না, তাদের কাউকে রাখতে চান না। কারণ এই শিক্ষকেরা কোনো রকম আওয়াজ করেন নাই যে যখন 2024-এর 5ই আগস্টের পর ছাত্রলীগকে মানে 5ই আগস্টের অনেক আগেই তো বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরিয়ে দেওয়া হলো, হটিয়ে দেওয়া হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্র দলের প্রবেশাধিকার পাওয়ার কথা, ঢুকে তাদের রাজনীতিকে সুসংহত করার কথা, এই শিক্ষক, যেই শিক্ষকেরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তখন বরং শিবিরকে জায়গা করে দিতে একরকমের উদ্গ্রীব হয়ে উঠেছিলেন এবং সক্রিয় ছিলেন, তাদের কাউকে তারেক রহমান কোনো প্রশাসনিক পদের আশপাশেও রাখতে রাজি নন। দেখেন, এই যে বিশ্ববিদ্যালয়ের পতন হয়ে গেলে, মানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের পতন হয়ে গেলে কিভাবে সরকার পতন ঘটে যায়। 2024-এর 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে সরিয়ে দেওয়া হলো এবং বলা হলো ছাত্রলীগ এমন অত্যাচার করেছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে তাদেরকে কোনোভাবেই আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। সারা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলের হলের রুম থেকে শুরু করে সবকিছু তছনছ করে ভেঙে তাদেরকে পিটিয়ে মেরে বের করে দেওয়া হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকতলা উঁচু ভবন থেকে ছাত্রলীগের সদস্যদেরকে নিচে ছুঁড়ে ফেলে মেরে ফেলা হলো। কিন্তু সারা বাংলাদেশে পরিস্থিতিটা এমন করা হলো যে ছাত্রলীগকে এই হটিয়ে দেওয়ার যে অবস্থান, সেই অবস্থান সাধারণ ছাত্রদের, এবং সাধারণ ছাত্ররা অত্যাচারী ছাত্রলীগের হাত থেকে মুক্তি চেয়েছে। এরপর আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল, তখন ধারণা করা হয়েছিল যে ছাত্রদল এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে এখন অবাধে রাজনীতি করবে, তাদের আধিপত্য প্রতিষ্ঠা করবে। কিন্তু এই সাধারণ ছাত্ররা তখন বেরিয়ে এলো এবং কোনো বিশ্ববিদ্যালয়ে নাকি তারা ছাত্র রাজনীতি করতে দেবে না এ ঘোষণা দিয়ে বসলো। অথচ সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতারা বেরিয়ে এলেন এবং তারা বললেন এত দিন ধরে তারা ছাত্রলীগ সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি করে আসছিলেন এবং বরাবর ছাত্র শিবিরের রাজনীতি ছিল এবং তারা ছাত্র শিবিরের সদস্য হিসেবে সেই সংগঠনই করতেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন সরকার আগস্টের শেষেই যেই উপাচার্য নিয়োগ দিলেন নিয়াজ আহমেদ খান, তিনি একজন নাকি নিরপেক্ষ লোক, শুধুমাত্র একজন গুণী একাডেমিক, এমন সব কথা বলে তাকে নিয়োগ দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইইউবি থেকে এসে ভিসি নিযুক্ত হওয়ার পরেই দেখা গেল তিনি সব সভা সমিতিতে ছাত্র শিবিরকে ডাকা শুরু করলেন। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলোতে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সকল ছাত্র সংগঠনের সমন্বিত সিদ্ধান্তে সেই 90-এর আন্দোলনের পর থেকে কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি একরকম নিষিদ্ধ ছিল। তো তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিরপেক্ষ ভিসি নিয়োগ দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, নিয়াজ আহমেদ খান তিনি কি করলেন? তিনি আসলে এসে শিবিরের রাজনীতি প্রতিষ্ঠা করলেন। তখন ছাত্র শিবির সাধারণ ছাত্রদের ব্যানারে তুঙ্গে উঠিয়ে আন্দোলন করছে বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যে ছাত্র রাজনীতিরই দরকার নাই। বুয়েটে তা করে আবরার ফাহাদের ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলন, সেটা ছাত্র রাজনীতি বন্ধ রাখলো। ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের উত্থান হওয়া মাত্র তাদের দাবি উঠানো হলো যে ছাত্র সংসদ নির্বাচনটা এবার করে ফেলতে হবে এবং সেই দাবিতে এই ভিসি নিয়াজ আহমেদ খান তিনি
2025-এর সেপ্টেম্বরে প্রথম ছাত্র সংসদ নির্বাচন দিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, ডাকসুর ছাত্র সংসদ নির্বাচন, এবং এরপর সেখানে শিবির বিরাট জয় পেল, কারণ ছাত্রলীগ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদল ঢুকতে পারে নাই 1 বছরেরও বেশি সময়ে, ডাকসু নির্বাচন পর্যন্ত হলগুলোতে কোনো কমিটি দিতে পারে নাই, কারণ হলগুলো নাকি ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। আর ডাকসু নির্বাচন করে ছাত্র শিবির, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বিরাট বিজয় পেয়ে গেল। এরপর যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হতে পারলো ওই একই মডেলে নির্বাচন হলো, এবং ছাত্র শিবির সবগুলোতে সাধারণ ছাত্রদের বিপুল ভোটে বিজয়ী হয়ে নির্বাচিত হলো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভিসিকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উপাচার্য হিসেবে, অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং তিনি সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ আল ফোরকানকে। তিনি জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষক, পাশাপাশি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি। 2025 সালের মে মাসে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য কিন্তু একটা সার্চ কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু তারাও কিন্তু সেই কমিটি গঠন করার পরে তার রেকমেন্ডেশনে কোনো উপাচার্য নিয়োগ দেন নাই। কিংবা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরে তো সেনেটে নির্বাচিত 3 সদস্যের প্যানেলের মধ্য থেকে উপাচার্য নিয়োগের কথা, অথচ ওই যে নিরপেক্ষ ভিসি নিয়াজ আহমেদ খান, তিনি ডাকসু নির্বাচন করেছেন, কিন্তু তিনি কিন্তু সেনেট নির্বাচন দেন নাই এবং সেখান থেকে উপাচার্য নিয়োগের কোনো ব্যবস্থা করেন নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক রইসুদ্দিনকে, তিনিও সাদা দলের সাধারণ সম্পাদক। যেমন ধরেন অধ্যাপক মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে মঞ্জুরি কমিশনের প্রধান হিসেবে, তিনি দীর্ঘ সময় বিএনপির রাজনীতি ঘনিষ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগটা হয়েছে, মানে কি বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিভাবে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে ছাত্র দলের প্রবেশাধিকার নিশ্চিত করতে চাইছেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপির রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছেন। সেই 2024-এর আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে নাই তার প্রমাণ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছে। কুয়েটে ঠিক বুয়েটের অনুকরণে ছাত্র শিবির সাধারণ ছাত্রছাত্রী আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 2025-এর এপ্রিলে একটা লাগাতার আন্দোলন করেছিল এক উপাচার্যকে সরাতে। সেই উপাচার্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে নিয়োগ পেয়েছিলেন, তার নাম অধ্যাপক মোহাম্মদ মাসুদ, এবং তিনি বিএনপি পন্থী শিক্ষক বলে তাকে সরাতে তখন ছাত্র শিবির ওই সাধারণ ছাত্র আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লাগাতার আন্দোলন গড়ে তোলে, এবং তখনও তারা বুয়েটের মডেল অনুসরণ করে আরেকটা দাবি যোগ করে দেয় যে কিছুতেই ছাত্র রাজনীতি নাকি কুয়েটে ঢুকতে দেওয়া যাবে না। লাগাতার আন্দোলনের মুখে তখন বিএনপি পন্থী যেই উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে সরিয়ে দিতে হয়েছিল, সেই অধ্যাপক মোহাম্মদ মাসুদকে তারেক রহমান সরকার ক্ষমতায় আসবার পর আবারও কুয়েটেরই উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন। পরিষ্কার, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিও ফিরবে, ছাত্র দলও ফিরবে, এবং ফিরবে বিএনপি পন্থী শিক্ষকের উপস্থিতিতে। বিএনপি পন্থী মানে দলের রাজনীতিপন্থী শিক্ষক উপাচার্য পদে না থাকলে সেই দলের ছাত্র সংগঠন যে আসলে শক্তি পায় না কিংবা যথেষ্ট প্রসার লাভ করতে পারে না বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা একেবারে হাতে কলমে বুঝতে পেরেছে বিএনপি 2024-এর আগস্টের পর থেকে। তারেক রহমান এই গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গাগুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলোতে বিএনপির বিশ্বস্ত শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছেন, যাতে এখন সর্বত্র এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতিতে ছাত্রদল পুনঃপ্রতিষ্ঠিত হয়, হলগুলোতে আবারও ছাত্র দল ঢুকতে পারে, ছাত্র দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশের রাজনীতিটা যেমন, মানে আওয়ামী লীগের 15 বছরে যেমন সব হলে সব সাধারণ ছাত্রলীগ করেছে, এমনকি সাদিক কায়েম, সার্জিস আলমরাও ছাত্রলীগ করেছেন, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ করেছেন, বিএনপি জানে যে মাত্র ছাত্র দল সবগুলো হলে গিয়ে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে, সাথে সাথে সকল সাধারণ ছাত্ররা ছাত্র দল করা শুরু করবেন। আর
1 বছরের মেয়াদ শেষে আবারও যখন ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনগুলো আসবে, এবার পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ছাত্রদল। তারেক রহমানের সরকারকে স্থিতিশীল করতে হলে, ক্ষমতায় টিকতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এইটুকু অর্জন করতেই হবে।